প্রতি মুহূর্তে একটা আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে থাকার চেয়ে নিয়মিত বিরতিতে জীবাণুনাশক দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেওয়া কিংবা নিজের স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার জন্য মাস্ক ব্যবহার করাটা অনেক সহজ। যারা এই অভ্যাসটা গড়ে তুলতে পেরেছি তারা সৌভাগ্যবান, যারা পারেনি তাদের বলতে হবে সচেতন হন, সাবধান হন, কারণ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, একটা বিশাল বৈশ্বিক সংকট। এই সংকটে সুস্থ থাকার বিকল্প নেই। আর সংকটের এই সময় যদি কোনো স্বাস্থ্য জিজ্ঞাসা জন্মেই থাকে তবে করোনা হেল্প ডেস্ক আপনাদের জন্যই এই আয়োজন। নিয়মিতভাবে শনি থেকে প্রতি বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত সরাসরি আমাদের ফোন করতে পারেন কিংবা লিখে জানাতে পারেন আপনাদের স্বাস্থ্য জিজ্ঞাসাগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে এই ফিডটি দেখা যাচ্ছে তার নিচে কমেন্ট করতে পারেন। অবশ্যই বিস্তারিত লিখবেন। ফোন যখন করবেন অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের ফোন দিবেন এবং আপনাদের প্রশ্নের উত্তর দিতে আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ বিএসএমএমইউ। যুক্ত হবেন ডাক্তার শারমিন আব্বাসী, সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। ঠিক এর মধ্যে তিনি যুক্ত হয়েছেন ডাক্তার আবু সাইদ শিমুল আমাদের সাথে আছেন, যিনি শিশুরোগ বিশেষজ্ঞ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। এবং এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি জুলহাস জুবায়ের। গত 24 ঘন্টায় আরও 36টি পরিবার তাদের স্বজন হারিয়েছে। প্রতিদিন এভাবে বলবার একটাই উদ্দেশ্য, যাতে করে আপনি গুরুত্বটি উপলব্ধি করতে পারেন, যাতে আপনি আরও একটু বাড়তি করে সচেতন হন। শনাক্ত হয়েছে আরও 2198 জন। তার মানে আরও 2198টি পরিবার একটি সংকটের মধ্যে পড়েছে, শঙ্কার মধ্যে পড়েছেন। এখন পর্যন্ত দেশে করোনায় প্রাণহানি হয়েছে 6874 জনের। তার মানে 6874টি পরিবার তাদের স্বজন হারিয়েছে। এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 14,369টি, যেখানে শনাক্তের হার 15.30%। সব মিলিয়ে ভাইরাসে আক্রান্ত হয়েছেন 4,79,743 জন এবং 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,663 জন। মোট সুস্থ 3,98,623 জন। মৃত 36 জনের মধ্যে 24 জন পুরুষ। প্রত্যেকের প্রতি একটাই আহ্বান, নিয়মিত বিরতিতে জীবাণুনাশক কিংবা সাবান পানি দিয়ে হাত জীবাণুমুক্ত করে নিতে হবে। তাতে করে হয়তো এই যাত্রায় আমরা সবাই মিলে রক্ষা পেতে পারবো। যারা ফোন দিচ্ছেন অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের ফোন দিবেন। এরই মধ্যে একজন আমাদের ফোন দিয়েছে, তার সাথে আমরা কথা বলতে চাই, তার স্বাস্থ্য জিজ্ঞাসাটি আমরা জানতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছি। আমার মেয়ের জন্য, আমার মেয়ের বয়স 20 বছর, ওর নাম সৃষ্টি। আচ্ছা। ওর গত 7-8 মাস ধরে ওর মুখের ভিতরে জ্বর হইলে যেরকম ঠোসা হয় এরকম ঠোঁটের ভিতরে বা দুই গালের ভিতরে এরকম প্রত্যেক মাসেই হচ্ছে। এবং এটা পিরিয়ডের 4-5 দিন আগে বা পিরিয়ড যখন স্টার্ট হয় তো আর 2-3 দিনের ভিতরে এটা হয়, কিন্তু প্রত্যেক মাসেই হচ্ছে, এর আগে কখনো হয়নি। সেটার জন্য আমি ওই যে অ্যাপসোল ক্রিম এটা ইউজ করেও আর 2 মাস অ্যারিস্টোপিড বি খেয়েছে, কিন্তু তারপরেও এই যে 7-8 মাস ধরে কন্টিনিউ হয়ে যাচ্ছে এটা। এখন এটার জন্য কি মানে পার্মানেন্ট কোনো সলিউশন আছে কিনা? ওর এমনি পিরিয়ড নরমাল রেগুলারই হয়, সেটাও ঠিক আছে। বুঝতে পেরেছি। আমরা ডাক্তার আবু সাইদ শিমুলের কাছ থেকে শুনতে চাই। আপনি আমাদের সাথেই থাকবেন। পরবর্তীতে ডাক্তার শারমিন আব্বাসী যদি যুক্ত করতে চান। ডাক্তার আবু সাইদ শিমুল। এটা আসলে মুখের হাইজিনটা একটু আসলে তাকে মেনটেন করতে হবে এই সময়ে। সেটা দেখতে হবে। আমরা এই অনুষ্ঠান অনেকবারই বলেছি, একটু যদি ভায়োডিন মাউথ ওয়াশ বা যে কোনো একটা মাউথ ওয়াশ যদি সে ব্যবহার করে সমপরিমাণ পানি দিয়ে সকালে এবং রাতে, এবং যদি দাঁত ব্রাশটা করে সকালে রাতে, সেটা একটু আসলে খেয়াল রাখতে হবে। যেহেতু জ্বরের পরে হচ্ছে, একটা কিন্তু পসিবিলিটি হচ্ছে যে হারপিস দিয়ে হচ্ছে কিনা, কারণ এই ধরনের জিনিসগুলো কিন্তু হয়ে থাকে। সেজন্য আমরা বলবো যদি বাইরের দিকে ঠোঁটের কোনায় হয়ে থাকে তাহলে ভাইরাক্স ক্রিম রয়েছে সেটা একটু লাগাতে পারে। আর ভেতরে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলবো ওরাল যে ভাইরাক্স যে ট্যাবলেট পাওয়া যায় 200 মিলিগ্রাম, সেটা একটা করে দিনে 5 বার যদি 5 দিনের জন্য একটু গ্রহণ করেন। আর যাদের একটু ইমিউনিটি কম, ডায়াবেটিস বা অন্য কিছু আছে কিনা সেটাও কিন্তু এক্ষেত্রে একটু দেখতে হবে, কারণ তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের ঘা বা এগুলি বারবার হয়ে থাকে। আমি মনে করি আমার দিক থেকে এতটুকু, বাকি উত্তরটা আমি ডাক্তার শারমিন আব্বাসী যদি কিছু যোগ করেন। ওর বয়স তো মাত্র 20 বছর, কিন্তু যে ধারণাগুলো মনের মধ্যে এখন খেলছে সেগুলো একটু ভুল ধারণা। কারণ মিনিস্ট্রেশনের কোনো কিছুর সাথে মুখের খায়ের কোনো সম্পর্ক নেই। মিনিস্ট্রেশন একটু হরমোনের খেলা। এই হরমোন তার হচ্ছে জ্বরের ভেতর থেকে প্রতি মাসে এক ধরনের কান্না ঘটায়, সেই কান্নাটাই হচ্ছে মিনিস্ট্রেশন বা মাসিক যেটি আমরা বলি। এবং এই জরায়ুর কান্নার সাথে কিন্তু মানুষের মুখের খায়ের কোনো সম্পর্ক ছিল না এবং নাই। যেটা হয় যে হরমোনের ওঠানামার সাথে হয়তো বডির কিছু পরিবর্তন হয়, সেই পরিবর্তনের সাথে অন্য কোনো পরিবর্তন হচ্ছে কিনা সেগুলো হয়তো আমাদেরকে মাঝে মাঝে খুঁজতে হয়। এবং যদি প্রতিবারই মিনিস্ট্রেশনের সাথে সাথে তার জ্বর হয়, এটি কিন্তু ইভ্যালুয়েশন প্রয়োজন আছে। আমি মনে করি ধারণার মধ্যে ওনারা আছেন
ওনাদের যখন নেক্সট মিনিস্ট্রেশন কি হবে, ওনারা যখন এই জ্বর ফিলটা করবেন, আমি বলবো যে টেম্পারেচারটা আপনারা রেকর্ড করুন থার্মোমিটার আসলে কত থাকে। সত্যিকার অর্থে কি টেম্পারেচার বাড়তি হয় নাকি জ্বর অনুভব বা শরীর গরম হয়ে যায়, কারণ তখন কিছু হরমোনাল পরিবর্তন হয়। অনেকেই কিন্তু এক ধরনের জ্বালা পোড়া শরীরে ফিল করে বা অনেকের গা মনে হয় গরম হয়ে আছে সেই জায়গা থেকে। আর ওর জায়গা থেকে আমি বলবো যে অন্য ইভালুয়েশন গুলো দরকার আছে, যে ওর কোনো করে যেটা ডক্টর আবু সাইদ যথার্থ বলেছেন যে ইমিউনিটি ফল করে কিনা বা তার কোনো ধরনের ভিটামিনের ডেফিসিয়েন্সি আছে কিনা। এই ধরনের রোগীদের কিন্তু রিবলসন একটা ট্যাবলেট আছে যেটা খুব ভালো কাজ করে। দুটো করে যদি 4 বেলা তারা টানা খেয়ে যায়, এবং যেটি ডক্টর শিমুল বলেছেন যে ভিটামিন B6, B12 এটি এবং ভিটামিন সিটা যদি সে খায় সিভিট জাতীয়, এবং যেগুলো ন্যাচারাল ফুড এগুলোর উপরে তাছাড়া কোনো আমরা বলবো যে ফ্রুটস প্রচুর পরিমাণে খাওয়া, লেবু আমলকি এবং ওরাল হাইজিনটা মেনটেন করা, তাহলে আল্লাহর রহমতে আমার ধারণা উনি ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী, ডাক্তার আবু সাইদ শিমুল, আপনাকে ধন্যবাদ। একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাজীপুর থেকে মোস্তফা বলছি। জি মোস্তফা ভাই বলুন। আমার মেয়ের বয়স 9 বছর। আচ্ছা 9 বছর। ছোটবেলা থেকেই দুধ ডিম খাওয়ার পরে পেটে প্রচুর গ্যাস হয়। আচ্ছা। এমনকি খাওয়ানোর পরে যদি রাত্রে খাওয়াই 2 ঘন্টা পরে বমি হয়। আচ্ছা। পাশাপাশি আমি জেলডিন তেল খাই মাঝে মাঝে যখন গ্যাস বেশি হয়। আচ্ছা, আপনাদের পরিবারে এরকম আর কারো আছে কোনো ফুড থেকে দুঃখিত অ্যালার্জি হয়? না অ্যালার্জি নেই, কারোর অ্যালার্জি। ফুড থেকে অ্যালার্জি হয় এরকম কারো আছে কিনা না কোনো খাবার খেলে? না। আচ্ছা বুঝতে পেরেছি। ডাক্তার আবু সাইদ শিমুল। আসলে আপনাকে ধন্যবাদ। আসলে কোন জিনিস খেলে যদি এমন হয়, ধরেন কেউ যদি বলে যে আমরা সিগারেট খেলে তো কাশি হয়, তাহলে খাবে না। কেউ যদি বলে যে ইলিশ মাছ খেলে তো আমার চুলকানি হয়, সেই ইলিশ মাছ খাবে না। এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু এটা হয় যে ল্যাকটোজ ইনটলারেন্স, সেটা থেকে যায়। আপনি খুব যথার্থ বলেছেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা বংশগত। সুতরাং এইটা একটু দেখতে হবে। যদি দুধ খেলে হ্যাঁ একটু বড় যারা, তাদের জন্য কিন্তু এখন ট্যাবলেট বের হয়েছে, কিন্তু যে ল্যাকটেজ যে এনজাইমটা যাদের কমতি রয়েছে সেটা কিন্তু ট্যাবলেট পাওয়া যায়। এটা কিন্তু সারা জীবন ধরে ট্যাবলেট খাওয়ার খুব বেশি প্রয়োজন তো না। আসলে ক্যালসিয়াম সিরাপ বা ট্যাবলেট তো পাওয়া যাচ্ছে, বা একটু যদি রোদে যায় সেক্ষেত্রেও কিন্তু ওই ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যায়। সুতরাং আমরা এক্ষেত্রে বলবো দুধটা অ্যাভয়েড করতে হবে। আসলে তাকে দুধের পরিবর্তে যদি দই খায় খুব ভালো, কিন্তু পেটের জন্য কিন্তু খুব ভালো। এই এখন শীতের সময় ফ্রিজে রেখে একটু বাইরে রেখে দিলে ন্যাচারাল যখন একেবারে নর্মাল টেম্পারেচার আসবে তখন যদি খেতে পারে তাহলেও কিন্তু হয়। সেইটা একটু মেনটেন করতে। আর যদি দেখা যায় হ্যাঁ জেলডিন খাচ্ছে, যেটা ডিম খেলে হয় একটু গ্যাসের মনে হয় সমস্যা রয়েছে, সেক্ষেত্রে বাইরের খাবারগুলো খাওয়া যাবে, যে আচার, চকলেট, চিপস, জুস, ফুচকা এগুলো একটু অ্যাভয়েড করতে হবে। এবং যদি কনস্টিপেশন যদি এদের থেকে যায় সেটা একটু আসলে দেখতে হবে যে আমরা যদি একটু শাকসবজি খাওয়াই এই অল্প সময়ের জন্য, সে তাহলে কি করবে, একটু ওমিডন যে সিরাপটি রয়েছে সেটা যদি 2 চামচ করে 3 বার একটু যে 15-20 দিন একটু খায়, দেখবে যে খুব ভালো কাজ করবে। আর যেটাই বললাম ঝাল ভাজা পরে এগুলো অ্যাভয়েড করলে ইনশাআল্লাহ আপনার বাচ্চা কিন্তু পুরোপুরি ভালো হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রফেসর মোস্তফা জামান মামুনুর রশিদ প্রশ্ন করেছেন তার মার জন্য, যার বয়স 45, মাঝে মাঝে তার মাথা ঘোরায় এবং মাথা যখন ঘুরে তিনি তখন বলেন চোখ খুললেই নাকি বমি বমি ভাব আসে। এখন তার কি চিকিৎসা করা উচিত জানতে চেয়েছেন, এবং একই সাথে আরেকজন দর্শক আছেন, তার ফোনটি আমরা নিতে চাই। দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো জি দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার অমলেশ টাঙ্গাইল থেকে বলছিলাম। জি বলুন। হ্যাঁ আমার তো ওই যে স্ট্যান্ড করানো আজ থেকে 2 বছর আগে রিং করেছিলাম 2টা। আচ্ছা। তারপর থেকে আমি গত ফেব্রুয়ারি থেকে তো জামান স্যারের ফলো আপে আছি, করোনার কারণে আমি যাই নাই। আচ্ছা। এখন পরবর্তীতে ওনার ফলো আপে থাকতে হলে পরে আমার কি কি টেস্ট করে একটু জানাবো, এই জাস্ট এই নামগুলো একটু কি কি টেস্ট করব পুনরায়। ফলো আপের জন্য কি কি টেস্ট লাগবে? ধন্যবাদ ফোন দেওয়ার জন্য প্রফেসর মোস্তফা জামান। আমি এই দর্শকের প্রশ্নটি আসলে নেটের সমস্যা শুনতে পারিনি, একটু যদি ভালো করে বলতেন। তিনি প্রফেসর মোস্তফা জামান তিনি এর আগে 2টি স্ট্যান্ডিং করিয়েছেন এবং তিনি ফলো আপে থাকতে চান। সেক্ষেত্রে আপনার কাছে আসতে হলে কি কি টেস্ট করিয়ে ওনার আপনার সাথে আবার পুনরায় যোগাযোগ করতে হবে ফলো আপের জন্য? তিনি কি সংযুক্ত আছেন? সংযুক্ত বিচ্ছিন্ন হয়েছে আছে কিনা? জি, আমি তাকে এই প্রশ্নটির আগে জবাব দিচ্ছি যে আসলে আমরা সবসময় বলে থাকি যে স্টেন্টিং বা রিং করানোর অর্থ আপনার এটি পুরো হার্টের চিকিৎসা নয়, এটি শুধুমাত্র হার্টের যে অংশতে আমরা বলি 70% বা 70% ব্লক হয়ে থাকে সেখানেই চর্বি দ্বারা, সেখানে আমরা বলি রিং করে দেওয়া বা স্টেন্টিং করে দেওয়া। অর্থাৎ এটি তো করবেনই, এর পরেও কিছু ওষুধ খেতে হয় এবং মাঝে মাঝে কিছু ফলো আপ করতে বলি, যেমন বেসিক কিছু, যেমন একটি ইসিজি করতে বলি, একটি ইকোকার্ডিওগ্রাফি করতে বলি, এবং এর সাথে রক্তের কোলেস্ট্রল বা চর্বি যেটা বলি লিপিড প্রোফাইল, এই পরীক্ষাটি করতে বলি। যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস খালি পেটে
এবং একটি পরীক্ষা করতে পারেন খাবার 2 ঘন্টা পরে, এবং এর সাথে HbA1c একটি 3 মাসের ডায়াবেটিসের গড়, এই পরীক্ষাগুলো করলে যথার্থ। তবে যদি বুকে চাপ না থাকে, হাঁটাহাঁটির পরে বুকে ভার না থাকে, আমরা অনেক সময় বেশি পরীক্ষা নিরীক্ষা করতে অত বেশি উৎসাহিত করি না। সেক্ষেত্রে আমরা বলি শুধু মাঝে মাঝে ফলো আপ করলেই যথেষ্ট, অত পরীক্ষা করার প্রয়োজন নেই। আরেকজন প্রশ্ন যিনি করেছেন, তার 45 বছর, তার মার জন্য তার মাঝে মাঝে মাথা ঘুরে পড়ে যায়। আসলে মাথা ঘোরার সাথে 4টি সিস্টেম জড়িত। একটি হলো যে আমরা বলে থাকি আমাদের হার্টের সাথে যদি হার্টে অনিয়মিত হৃদস্পন্দন থাকে, তার জন্য হতে পারে আমরা বলি সিনকপ অথবা প্রি সিনকপ, এই জাতীয় সমস্যা। আরেকটি সমস্যা হলো চোখের সাথে সমস্যা হতে পারে, চোখের যদি দৃষ্টিশক্তির কোনো সমস্যা থেকে ভারসাম্যের সমস্যা হতে পারে, কানের সমস্যা হতে পারে, এবং সর্বশেষ ব্রেনের বা স্নায়ুতন্ত্রের। কিন্তু আমরা স্নায়ুতন্ত্রের সমস্যা খুব কম পাই, বেশিরভাগ ক্ষেত্রে পেয়ে থাকি আমরা চোখের বা সমস্যা, এবং সাথে হার্টের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটি আমরা একটি 24 আওয়ার্স হল্টার মানে 24 ঘন্টার ইসিজি পরীক্ষা করি। এই পরীক্ষার মাধ্যমে জানতে পারি যে হার্টের কোনো আছে কিনা। যদি এটি ভালো থাকে সেক্ষেত্রে আমরা বলে থাকি যে চোখ এবং কানটিকে দেখে নেওয়ার জন্য চিকিৎসককে যে ওইখানে কোনো সমস্যা আছে কিনা। তবে আপাতত আমরা বলবো তিনি সিনারন প্লাস এই ওষুধটি সকালে রাতে একটি খেতে পারেন, এবং যদি এর সাথে কোনো সমস্যা থেকে ট্যাবলেট অ্যানজেন্টা অনেক সময় আতঙ্ক থেকে দুশ্চিন্তা থেকে হতে পারে, এই দুটি ওষুধ খাবেন। তবে যদি বমি বমি ভাব আসে সেক্ষেত্রে ট্যাবলেট অমিডন 10 মিলিগ্রাম ওষুধটি আমরা অনেক সময় দিয়ে থাকি। তবে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে সিনারন প্লাস খেলে তার মাথা ঘোরাও কমতে পারে, সঙ্গে তার যে বমি ভাব দুটোও কমতে পারে। যদি ঠিক মতো ঘুমাতে পারেন, সুষম খাদ্য খেতে পারেন এবং এই ফলো আপে থাকেন, আমার বিশ্বাস তার যে পরামর্শগুলো দিয়েছে সেগুলো মেনে চললে তিনি আস্তে আস্তে অবশ্যই তার রোগকে ধরতে পারবেন, এবং তার সুস্থতা আমরা অবশ্যই কামনা করি। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। ফারিয়া সুলতান আমাদের অনেকদিন ধরে ডাক্তার শারমিন আব্বাসী প্রশ্ন করছেন। তার বয়স 45, তার ওজন 58 কেজি। একজন মেয়ে আছে, তার স্বামী মারা গেছেন 5 বছর আগে। 2017 সালে তার ইউটেরাসে একটা লার্জ সাবসিরিয়াস ফাইব্রয়েড ইন পোস্টেরিয়র ওয়াল অফ বডি ধরা পড়ে। বর্তমানে সাইজ 5.1 × 4.2 cm। তার মেনস্ট্রুয়াল সাইকেল নিয়মিত হয়, কিন্তু গত সেপ্টেম্বর থেকে থাইরয়েড টেস্ট করিয়েছেন। TSH লেভেল আছে 5.95। স্থানীয় একজন ডাক্তার তাকে থাইরক্স 25 মিলিগ্রাম খেতে দেন। এটা খাওয়ার পর তার মেনস্ট্রুয়াল সাইকেল 2 মাস বন্ধ আছে। থাইরক্স 1 মাস খাওয়ার পর তার মাথা ঘোরায়, বেশি বেশি গরম লাগতো, তাই বন্ধ করে দিয়েছেন। এখন প্রশ্ন, থাইরক্সের সাইড এফেক্টের কারণে কি মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যেতে পারে কিনা, আর ইউটেরাস টিউমারের কোনো সমস্যা করবে কিনা পরবর্তীতে? আচ্ছা, 45 বছর বয়স, এটাই হচ্ছে আসল উত্তর। এই উত্তরটার সাথে বাকি উত্তরগুলো আসবে, কারণ এখন কি আসলে 45 বছর বয়সে উনি মেনোপজে গেছেন সেই জন্য ওনার গরম লাগছে, সেই জন্য মাসিক বন্ধ হয়েছে, নাকি থাইরয়েড হরমোনের জন্য বন্ধ হয়েছে? এই প্রশ্নেরই আসলে উত্তর খোঁজা হবে এই প্রশ্নটির মাধ্যমে। এখানে আসলে যে ঘটনাটি ঘটেছে আমি যেটি মনে করছি সেটা হচ্ছে উনি হয়তো বা মেনোপজে গেছেন, কারণ এখানে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক মোস্তফাজ্জামানও আছেন যে থাইরয়েড ওষুধটি খেলে 1 মাস খেলেই এত কম ডোজে 25 মাইক্রোগ্রাম হঠাৎ করে গরম লাগা, মেনস্ট্রুয়েশন বন্ধ হওয়া, এত মেটাবলিজম এবং হরমোনাল পরিবর্তন আসলে আমার কাছে মনে হয় যে হওয়ার কথা নয়। এখানে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের রোগীটি মোস্ট প্রবাবলি উনি এই মুহূর্তে মেনোপজে চলে যাচ্ছেন বা গেছেন, এমন কোনো ঘটনা ঘটেছে। একেবারেই গেছেন বলতে পারবো না, কারণ তাহলে 1 বছর মেনস্ট্রুয়েশন বন্ধ থাকলে আমরা কনফার্মেটরি বলতে পারি। আমার কাছে মনে হচ্ছে যে এখানে আপনি TSH লেভেলটা আবার একটু রিপিট করে দেখতে পারেন। হ্যাঁ, সেটা থাকার পরে যেহেতু ওষুধ শুরু করেছেন আপনি, ওষুধ শুরু করার পরে এখন কি অবস্থায় সেটি গেছে সেটি আমার মনে হয় যে এখন দেখে নেওয়াটা জরুরি। কারণ যেহেতু আপনি নিজে অ্যাজাম্পশন করছেন যে আপনার এই ধরনের সাইড এফেক্ট গুলো হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এগুলো থাইরয়েড ওষুধের জন্য নয়, আপনার বডির হরমোনাল অন্যান্য যে পরিবর্তনগুলো আছে, মেইলি হরমোনগুলো, সেই হরমোনগুলো এখন পরিবর্তিত হওয়া শুরু করেছে, সেই কারণে এটি হচ্ছে। অতএব আপনি আমার কাছে মনে হয় সংকোচহীন ভাবেই থাইরক্স ওষুধটা খেতে পারেন এবং ইভালুয়েশন করে পরবর্তীতে হরমোন ডাক্তারকে দেখিয়ে ডোজ বন্ধ করা বা ডোজটাকে আর কোনো ট্যাপারিং এর প্রয়োজন আছে কিনা সেটি দেখে নিতে পারেন। আর যেটি বলছেন আপনি যে আপনার ইউটেরাসের টিউমারটা 5 সেন্টিমিটার টিউমার, আপনার বয়স এখন মেনোপজের দিকে, আমি বলবো যে এই টিউমারটি যেহেতু কোনো যন্ত্রণা করছে না, এরকম অ্যাসিম্পটোমেটিক টিউমার নিয়ে পুরো পৃথিবী জুড়ে প্রায় 60% এর উপরে রোগীরা ঘোরাফেরা করছে। টিউমার ওয়েন অ্যাসিম্পটোমেটিক, ওটাকে আমাদের টাচ না করাই ভালো, বরং আমরা ফলো আপ করতে পারি। 5 সেন্টিমিটার টিউমার যখন আপনি মেনোপজে যাবেন আপনি ভাবে এটা ছোট হয়ে যাবে, যার ফলে আমি মনে করি যে এটি যেহেতু কোনো প্রবলেম করছে না, কোনো ইন্টারভেনশন দরকার নেই। আপনার যদি লিভার ফাংশন ভালো থাকে, বরং বড়জোর আপনি ইউলিরয়েড নামে একটা ট্যাবলেট এখন বাজারে বের হয়েছে ফাইব্রয়েডের সাইজকে ছোট করার জন্য, ভলিউমকে ছোট করার জন্য, সেটি হয়তো আপনি 2 মাস 3 মাস নিতে পারেন। অথবা আমরা ন্যাচারাল প্রসেসে ছেড়ে দেব, কারণ আপনি মেনোপজে যাবেন, ফাইব্রয়েডের সাইজ ছোট হবে, কোনো চিকিৎসাই আপনার লাগবে না।
শুধু মনের জোরটুকু এই মুহূর্তে প্রয়োজন। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার নাম ওয়াজেদ। জি ওয়াজেদ ভাই। আমি যে আমার বাচ্চার জন্য বলছিলাম আর কি। নিশ্চয়ই। আমার বাচ্চার বয়স হলো 3 বছর। আচ্ছা। ওই 3 বছর বয়সে ওর দেখা যায় স্বাভাবিকের চাইতেও মানে বেশি ঘামে আর কি। আচ্ছা। সবসময় এখন যে এই ঘামা ছাড়া কি আর কোনো সমস্যা আছে কিনা? না, ঘামা ছাড়া কোনো সমস্যা নাই, এই ঘামটা একটু সমস্যা। না এই ঘামের জন্য কোনো সমস্যা হইতে পারে কিনা এটা জানতে চাইছিলাম। না, ওর তো এখন বাড়ার সময়, এখন যেহেতু শরীরে বৃদ্ধি হচ্ছে, মেটাবলিজম ফাস্টার হচ্ছে। ডাক্তার আবু সাইদ শিমুল নিশ্চয়ই এটাই বলবেন আপনাকে। তবে এই প্রশ্নের উত্তর আমরা বিস্তারিত আপনাকে দিব যদি ডাক্তার আবু সাইদ শিমুলের কিছু জানবার না থাকে। ওর ওজন যদি একটু জানতে পারতাম। ওজন কত ওর? ওজন হলো প্রায় 12 কেজি। 12 কেজি। জি। আচ্ছা, ঠিক আছে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির ওপরে এসে দর্শকের প্রশ্নের উত্তর দিব। সাথেই থাকুন ফিরছে এক্ষুনি। স্বাগত আরেকবার। দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহাস জুবাইরের সাথেই আছি। আমরা সরাসরি ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে চলে যেতে চাই। একজন প্রশ্ন করেছিলেন, তার বাচ্চার 3 বছর বয়স, 12 কেজি ওজন। আপনাকে ধন্যবাদ। মোয়াজ্জেম সাহেব ফোন করেছিলেন। আসলে ওনাকে এই জন্য ধন্যবাদ দিতে চাই, সেটা শুধু আসলে ওনার একার প্রশ্ন নয়, এটা আসলে অনেক মা বাবার এই প্রশ্ন। বাচ্চা বেশি ঘামায়, কেন ঘামছে? 3 বছর বয়সের বাচ্চা। আমরা জুবায়ের খুব সুন্দরভাবে আসলে বলেছেন যে মেটাবলিজম, এটা কিন্তু একটা বড় কারণ। 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের দেখা যায় যে মেটাবলিজম খুব বেশি হয়, কারণ বৃদ্ধিটা বেশি হয়। এটা যে শুধু ব্রেইনের বৃদ্ধি তাই না, সারা শরীরের বৃদ্ধি। সুতরাং এই বৃদ্ধির জন্যই শরীরে যেহেতু বিপাক বেশি হচ্ছে এবং কাজ বেশি করতে, যেখানে কাজ বেশি সেখানে কিন্তু শক্তি উৎপন্ন হবে, যেখানে শক্তি উৎপন্ন হয় সেখানে কিন্তু তাপ উৎপন্ন হবে। সুতরাং এই ক্ষেত্রে দেখা যায় অনেকেই আবার এর সাথে আমাদেরকে বলে যে মাথা গরম থাকে বাচ্চাদের প্রায়। সুতরাং এটা আপনি দেখবেন যে অন্য সবকিছু স্বাভাবিক আছে কিনা, যদি দেখেন যে না তার আচরণগত কোনো সমস্যা নেই, তার অন্য শারীরিক অন্য সবকিছুই ঠিক আছে, তাহলে আমরা এটা নিয়ে একদমই চিন্তা করবেন না। আপনি একটু বেশি করে পানি খাওয়াতে পারেন। পানি খেলে ঘামের মাধ্যমে যে পানিটা বের হয়ে যাচ্ছে তা পূরণ হবে। কিন্তু এটা কোনো স্বাভাবিক থাকার ক্ষেত্রে কিন্তু যদি আপনি মনে করেন যে না সে ঘামও হচ্ছে কিন্তু একটু অস্বাভাবিক মনে হচ্ছে, যে কোনো ধরনের অস্বাভাবিকতা হতে পারে, সেক্ষেত্রে দুটো রোগে কিন্তু এখন একটু ঘাম হয়। বিশেষ করে বাচ্চাদের জন্মগত যদি হৃদরোগ থাকে, তাহলে সবারই তো আসলে শ্বাসকষ্ট বা একেবারে সাইনোসিস, ঠোঁট কালো হয়ে যাবে, নীল হয়ে যাবে তা তো না, বারবার সর্দি কাশি হবে তা না। অনেকের ক্ষেত্রে একেবারে এত ছোট ছিদ্র থাকে যে বোঝা যায় না। এদের ক্ষেত্রে আমরা কিন্তু অনেকের ক্ষেত্রে দেখে থাকি যে একটু বেশি ঘামায়, আবার থাইরয়েডের সমস্যা থাকলেও ঘামায়। সুতরাং দ্রুত মোটা দাগে আপনাকে চিন্তা করতে হবে যে একেবারে বাচ্চা একদমই স্বাভাবিক, তাহলে কিছুই করার দরকার নেই। যদি আপনার কাছে অস্বাভাবিক মনে হয় তাহলে T3, T4, TSH এবং একটা ইকো, এইটা করে যদি আমাদেরকে আবার পরবর্তীতে আপনি যোগাযোগ করেন, আমরা তাহলে পুরোপুরি একটা সম্পূর্ণ সমাধান দিয়ে দেবো। তার আগ পর্যন্ত আমরা চিন্তা করবো যে যদি ভালো থাকে তাহলে কোনো চিন্তা করবেন না, আপনার বাচ্চা একদমই স্বাভাবিক। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। রেজওয়ান রাফি আমাদের লিখছে এবং অনুরোধ করেছে পড়ার জন্য। তার বাবা হার্টের রোগী, বয়স 58 বছর, প্রায় দম বন্ধ হয়ে আসে। প্লেডেক্সে নিডোকার্ড 2.6, রেমেস 1.25 সেবন করেন। ডাক্তারের পরামর্শে সমস্যা হলে নিস্ট্রোসল আরটিডি স্প্রে গ্রহণ করলে ভালো লাগে। তার প্রশ্ন, সিটি এনজিওগ্রাম করলে 100% ফলাফল পাওয়া যাবে কিনা? প্রফেসর মোস্তফা জামান। ধন্যবাদ রেজওয়ান রাফি। আসলে এই প্রশ্নটি অনেকেই করে থাকেন, তবে তার আগে আমি প্রথমেই বলছি রেজওয়ান রাফিকে যে তার বাবার জন্য তিনি যে উপসর্গটি বলেছেন, ছোট্ট কথার মধ্যে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি তার হার্টের রোগ থাকার সম্ভাবনা বা আশঙ্কা অনেক অনেক বেশি। বিশেষ করে যেহেতু স্প্রে ব্যবহার করলে তার সমস্যাটি কমে যাচ্ছে, এতে করেও কিন্তু এক ধরনের পরীক্ষা হয়ে যাচ্ছে যে তার হার্টের রোগ থাকার আশঙ্কা বেশি, এবং তার জন্য তিনি প্লাডেক্স এ, নিডোকার্ড যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলো অবশ্যই খাবেন। যদি প্রেশার ভালো থাকে তাহলে এগুলো এনাফ। এর সাথে যদি মনে করেন ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিসের ওষুধ অবশ্যই খাবেন। কিন্তু মনে রাখতে হবে যে এর সাথে একটি কোলেস্টেরল কমানোর ওষুধ আমরা রোসোটিন 10 মিলিগ্রাম একটি করে ওষুধ প্রতি রাতে খেতে বলবো। কিন্তু ওষুধ খাবার পরেও কিন্তু আপনি দেখছেন যে দম বন্ধ আসছে পরিশ্রম করে, এটি একটি ইন্ডিকেশন দেওয়া হচ্ছে যে তার হার্টে ব্লক থাকার আশঙ্কা বেশি। সেক্ষেত্রে আমরা বলি একটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম করার জন্য ভালো। তাকে হয়তো কোনো না কোনো চিকিৎসক তাকে করোনারি অ্যাঞ্জিওগ্রাম কথা বলেছে, কিন্তু তিনি জানতে চেয়েছেন সিটি অ্যাঞ্জিওগ্রাম। এটি আরেকটি পরীক্ষা যেটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম থেকে আমরা বলি সেনসিটিভিটি মানে যথার্থতা অথবা আমরা বলি সংবেদনশীলতা, প্রত্যেকটি পরীক্ষার সংবেদনশীলতা
এবং যথার্থতা থাকে, অর্থাৎ কোন প্রত্যেকটি পরীক্ষার মাধ্যমে শতকরা কত ভাগ রোগ নির্ণয় করা যায়। সিটি অ্যাঞ্জিওগ্রাম পরীক্ষা দিয়ে আমরা 70 বা 80 বা 90% পর্যন্ত আমরা জানতে পারি যে আসলে এই পরীক্ষা, অর্থাৎ ম্যান বিহাইন্ড দ্য মেশিন, যিনি পরীক্ষাটি করছেন তারও দক্ষতা এর সাথে জড়িত। কিন্তু করোনারি অ্যাঞ্জিওগ্রাম এটি গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা। এর মাধ্যমে আমরা শতকরা 100 ভাগ বুঝতে পারি তার হার্টে কতগুলো ব্লক আছে, এবং তার মাধ্যমে তার কি শুধু ওষুধের চিকিৎসা চলবে, নাকি তার স্টেন্টিং লাগবে, নাকি বাইপাস সার্জারি লাগবে। সিটি অ্যাঞ্জিওগ্রাম দিয়ে আমরা বলতে পারবো যে তার হার্টের ব্লক আছে, কিন্তু সিটি অ্যাঞ্জিওগ্রাম ভিত্তি করে আমরা কখনোই রোগীর স্টেন্টিং বা বাইপাস সার্জারির যে পরামর্শ সেটি কখনোই বলা যাবে না। সিটি অ্যাঞ্জিওগ্রাম আমরা তাদেরকে করি যার হয়তো কর্পোরেট পরীক্ষা, তিনি হয়তো ইয়াং পেশেন্ট, তার হার্টের অ্যাটাক হয় নাই, তার ডায়াবেটিস নেই, আমরা ধারণা করছি যে হয়তো বড় ধরনের কোনো সমস্যা না হতে পারে, তার জন্য সিটি অ্যাঞ্জিওগ্রাম করি। কিন্তু যার সমস্যা আছে, আমরা আশঙ্কা করি, তার জন্য সরাসরি করোনারি অ্যাঞ্জিওগ্রাম, যেটি ইনভ্যাসিভ পরীক্ষা, সেটি করা ভালো, যার উপর ভিত্তি করে আমরা তাকে একটা ডিসিশন দিতে পারবো যে তার স্টেন্টিং লাগবে কিনা অথবা বাইপাস সার্জারি করবে কিনা। তবে তিনি যদি মনে করেন যে আপাতত থেকে সিটি অ্যাঞ্জিওগ্রাম করে দেখতে পারি, তাহলে সেটি করতে পারেন। তার দিয়ে শতকরা 100 ভাগ মানে আমরা জানতে পারবো না তার কত পার্সেন্ট ব্লক, বা তার জন্য স্টেন্টিং বা বাইপাস চিকিৎসা ক্ষেত্রে আমরা ওষুধের চিকিৎসা চালিয়ে যেতে পারবো, কিন্তু পরবর্তী ইনভেসিভ ট্রিটমেন্ট কিন্তু সিটি অ্যাঞ্জিওগ্রামের উপর নির্ভরশীল করে আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। নজরুল ইসলাম আমাদের লিখছে, বয়স 31 বছর, তার 2 মাস আগে সিজারিয়ান মায়োমেক্টমি হয়েছে। সিজারের 1 মাস পর থেকে তার তীব্র কাশি শুরু হয়, এমনকি পুরো প্রেগনেন্সির টাইমে তীব্র খুসখুসে কাশি ছিল। কাশির জন্য মন্টিলুকাস জাতীয় ওষুধ প্রচুর খেয়েছেন, অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ খেয়েছেন, সেবনও করেছেন। ডাক্তার বলেছে অ্যালার্জি জাতীয় সমস্যা, অ্যালসেট ওষুধ এখনও খাচ্ছেন তিনি, এবং গার্গেল গরম পানি এখনও চলছে, কিন্তু কোনো উপকার নেই। সিজারের 1 মাস পর থেকে কাশি শুরু হয় এবং পেটে অনেক ফুলে যায়। 2 দিন আগে আলট্রাসাউন্ড করিয়েছেন। রিপোর্টে তিনি লিখেছেন লার্জ ইনসিসনাল হার্নিয়ার সাইজ 5.7 cm ইন্টু 3.7 cm। এখন হার্নিয়ার জন্য কি করা যায় জানতে চেয়েছেন। হার্নিয়ার তীব্র ব্যথা নেই, কিন্তু পেটে অনেক ফুলে যাচ্ছে। ডাক্তার শারমিন আব্বাসী। না, এটা তো আসলে একটি ডিস্ট্রেসিং খবর যেগুলো উনি আমাদের কাছে দিলেন। এটা শুনে আসলে খুব একটা খুশিও হতে পারলাম না, এবং কিছুটা বিরক্তও হলাম ওনার সকল কথা শুনে। এর কারণেই যে একজন মানুষের যখন অপারেশন হয়, অপারেশনের আগে থেকে আসলে তার কিছু প্রিপারেশন আমরা স্পেশালি এটা একদমই আমাদের মাথায় থাকে যে যাদের পেট কেটে আমরা অপারেশন করি তাদের পরবর্তী কমপ্লিকেশন এই ধরনের ঝামেলা থাকলে ইনসিশনাল হার্নিয়া হয় এবং হবেই। সেক্ষেত্রে যাদের কাশি আছে, প্রথমে কিন্তু সিজারের আগে কাশিটি আমরা কমিয়ে নিই। আমরা নিজেরা যখন পারি না তখন আমরা রেসপিরেটরি মেডিসিনের যারা আছে তাদের কাছে আমরা রেফার করি, অনেক সময় তাদেরকে না পাগলে মেডিসিন বিশেষজ্ঞ যারা আছে তাদের কাছে আমরা রেফার করি, এবং পরে প্রথম কাজই হচ্ছে যে বিফোর দ্য অপারেশন কাশি কন্ট্রোল। এবং আমরা আরো কিছু কথা বলে নেই, যেমন বারবার ইউরিন হয়, ইউরিন চাপ দিয়ে করতে হয়, কনস্টিপেশন হয়, চাপ দিয়ে করতে হয়। এই ধরনের রোগীগুলো বা যারা ভারী কাজ করে এগুলো করা যাবে না। এই সমাধানগুলো দিয়ে নিয়ে কিন্তু আসলে অপারেশনে যাওয়ার প্রসঙ্গটি আসে। এবং অপারেশনের পরে কাশি হলে কাশির সমাধান হবে না এমন সমস্যা কি আসলে কি থাকার কথা? যদি এটা অ্যালার্জির কারণে হয়, যাবতীয় প্রতিদিনই কিন্তু অধ্যাপক মোস্তফা যেমন আমাদের এখানে বলছেন যে অ্যালার্জি যে কারণে হয় সেই জিনিসগুলোকে আপনারা অ্যাভয়েড করেন, তাহলেই তো হয়ে যায়। কারো হয়তো খাবারে অ্যালার্জি হয়, কারো হয়তো বাইরের ডাস্টে অ্যালার্জি হয়, কারো হয়তো কোনো ধরনের কসমেটিক্স অ্যালার্জি হয়, সেই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। কিন্তু এখন আমার রোগী যে পর্যায়ে গেছে, সকল ধরনের অ্যাভয়েডের পর্যায়ে শেষ, এখন ইনসিশনাল হার্নিয়া অলরেডি হয়ে গেছে, এবং 5 সেন্টিমিটার ইনসিশনাল হার্নিয়া জাস্ট অপারেশনের পরপরই, এটি কিন্তু খুবই দুঃখের একটা সংবাদ দিল আমাদেরকে। তো এই ক্ষেত্রে আসলে আমি বলবো যে এই মুহূর্তে চাইলেও অপারেশন করা যাবে না, ওয়েট অ্যান্ড সি, সাবধানে থাকতে হবে। এখনকার সাবধানতাগুলো যেগুলো হচ্ছে ওনার জন্য মূলত সেটা হচ্ছে যে প্রপারলি রেস্ট নেওয়া, ভারী কাজ না করা, হঠাৎ করে বসে এইভাবে করে ঝাঁকি দিয়ে না ওঠা। কারণ কি এই জিনিসটা অনেক সময় পেঁচিয়ে যেতে পারে, পেঁচিয়ে গেলে কিন্তু তীব্র ব্যথা হয়, এবং সেখান থেকে কিন্তু অনেক সময় অনেক কমপ্লিকেশন হয়, অনেক সময় গ্যাংগ্রিনের মতো ঘটনাগুলো ঘটে। আমরা এখন নিয়ম মানুন এবং নিয়ম মানুন। কোনো ধরনের অপারেশন যদি করার প্রয়োজনও হয় একান্ত ভাবে, সেটি কিন্তু মিনিমাম 6 মাস থেকে 1 বছর পরে, তার আগে নয়। কারণ এখন হলে আবার নতুন করে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন তৈরি হতে পারে। তারপর আমি বলবো যে একজন যারা আছে সার্জারির বিশেষজ্ঞ, তাদেরকে যদি ওনারা প্র্যাকটিক্যালি একটু সামনাসামনি দেখিয়ে নেন, তাহলে কিন্তু বিষয়টি আরো পরিষ্কার হবে। আমি যে অনুরোধটা করলাম সেটা করুন। আরেকটু অধ্যাপক মোস্তফা একটু যুক্ত করেন যে কাশি তো ওনার কমছে না, মন্টিলিউকাসও নিচ্ছে, অ্যান্টিহিস্টামিনও নিচ্ছে, আর কি এখানে কিছু করার আছে কিনা? জি, ধন্যবাদ ডক্টর শারমিন আব্বাসী। আসলে কি যে আমরা সবসময় বলছি শীতের ঠিক এই সময়তে কিন্তু
কারো কারো এই সমস্যাটা যাতে অ্যালার্জি থাকে বেড়ে যায়, আমরা সেজন্য বলি একটু আগে থেকে তারা যদি সচেতন থাকে। আমরা মন্টিলুকাস এবং যে ইনহেলারটি ঠিক মতো নেওয়া হয় না, আমরা দেখি যে আমাদের চেম্বারে যেসব রোগীরা আসে ইনহেলার যে ব্যবহার আমরা দেখে দেওয়ার পরেও কিন্তু অনেকে ঠিক মতো যেভাবে গ্রহণ করা দরকার সেটি নিতে পারতেন। তারা বলছেন যে ওষুধ তারা মানে প্রেস করছেন কিন্তু ওষুধটি ভিতরে যাচ্ছে কিনা সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয়, যদি এই দুটি ওষুধে পুরোপুরি কাজ না করে আমরা কখনো কখনো এর সাথে যেমন ফেক্সোফেনাডিন একটি ওষুধটি যোগ করি অল্প সময়ের জন্য এবং একটি ছোট্ট স্বল্প মাত্রায় স্টেরয়েড যোগ করি, যেমন আমরা বলি যে প্রিকোডিল 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রাম 5 থেকে 7 দিন প্রতি রাতে একটি করে খাবেন। সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকতে পারেন যে খুব তাড়াতাড়ি কাশিটি ভালো হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে যেহেতু এটি স্টেরয়েড জাতীয় ওষুধ, এটি আপনি স্বল্প মাত্রার অল্প কয়েকদিন ব্যবহার করতে পারবেন, দীর্ঘমেয়াদী কিন্তু ব্যবহার করা মোটেই সমীচীন হবে না। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। দুঃখিত, আপনি অনেকক্ষণ ধরে আমাদের সাথে সংযুক্ত আছেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, সমস্যা নেই। আমি সুরাইয়া আক্তার, ফরিদপুর থেকে বলছি, বয়স 50 বছর। জি। তো আমার দুই হাতে আঙ্গুলের উপরের দিকে মানে মাথার দিকে আর কি, ওই মাঝে মাঝে দেখা যায় যে ফেটে যায়। ফাটাটা এমন হয় একদম ডিপ হয়ে ফাটে, যেমন বটিতে হাত কেটে গেলে যেমন ডিপ হয়ে যায় রক্ত বের হয়, ওইরকম রক্ত বের হয়। রক্তটা আবার একদম খুব বেশি যে বের হয়ে আসে তা না, ফাটার ভিতরে দেখা যায় যে রক্ত জমে আসে এবং হঠাৎ করে যদি কোথাও হোঁচট খায় বা একটু ছোঁয়া লাগে কোথাও, তখন দেখা যায় রক্ত ভিতর থেকে তখন বেশি করে বের হয়ে আসে। ওই অবস্থায় থাকতে থাকতে কিছুদিন যাওয়ার পর তারপর দেখা যায় যে ওখান থেকে চামড়া আস্তে আস্তে উঠে যায়। চামড়া হাতের আঙ্গুলের উপর থেকে 2 প্রত 3 প্রত এরকম চামড়া উঠে যায়। চামড়া উঠে প্রচন্ড ব্যথা হয় এবং জ্বালাপোড়া করে, কোনো কিছুই ধরা যায় না। সাবান জাতীয় কিছু তো দূরেকার কথা, পানিও ধরা যায় না, তখন এমন অবস্থা হয়ে যায়। তো আমি কতদিন ধরে আপনার এই সমস্যা? জি, কতদিন ধরে আপনার এই সমস্যা? আমার এটা প্রায় 1 বছর হয়ে গেল। এরকম মানে একবার বাড়ে আবার কমে আবার বাড়ে, প্রায় 1 বছর যাবত এরকম চলছে। ডাক্তার দেখিয়েছেন কখনো? জি, আমি একজন স্কিন স্পেশালিস্ট দেখিয়েছিলাম। তো উনি আমাকে কিছু প্রেসক্রিপশন করে দিয়েছিলেন। তো আমি 2 টাইপের ট্যাবলেট খেয়েছি এবং ক্রিম ব্যবহার করেছি 2 টাইপের। জি। আমি কি আর একটা ইনজেকশনও দিয়েছিলেন, আমি কি নাম বলবো ওষুধগুলো? জি, নামগুলো বলুন। আচ্ছা, আমি ট্যাবলেট হলো লেভো 500 mg, 7 দিন একটি করে খেতে বলেছিলেন উনি। আর আরেকটা ট্যাবলেট হলো রূপাদিন, এটাও একটি করে 7 দিন। আর ক্রিম হাতে লাগানোর জন্য উনি বলেছিলেন ক্রিয়েসল ক্রিম 6% আঙ্গুলে লাগাতে বলেছিলেন 1 বার করে, আর এক্সোভেট কোয়াইট 2 বার করে আঙ্গুলে লাগাতে বলেছিলেন। আর ইনজেকশন হলো ট্রেইলন ইনজেকশন, এটা 3টা দিয়েছি আমি 7 দিন পর পর। কিন্তু তাতে করে দেখা গেছে যে আমার কোনো উন্নতি হয়নি বা বুঝতে পেরেছি। প্রফেসর মোস্তফা জামান, আর যদি কিছু আপনি জানবেন, জি, আপনার যদি কিছু জানবার না থাকে আমরা বিরতি থেকে ফিরে আসলে উত্তরটা দিতে চাই। অবশ্যই। কিছু জানবার আছে আপনার? না, আমার জানবার নেই, আমি সংক্ষেপে বলবো, বিরতির পরেই বলবো। জি, দর্শক, ছোট একটা বিরতির উপরে যে সুরাই আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, আমরা আরো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, সাথেই থাকুন, ফিরছি এখন। করোনা হেল্পলাইন জুলা জুবাইয়ের সাথেই আছি। আমরা সরাসরি প্রফেসর মোস্তফা জামানের কাছে চলে যেতে চাই, তবে তার আগে দুটো লাইন পড়ে শোনাতে চাই। শ্রীমঙ্গল থেকে একজন আপনাকে লিখেছেন, আপনি প্রচণ্ড বিনয়ী প্রফেসর মোস্তফা জামান, এবং একই সাথে তিনি আপনার আরও একটি অনুষ্ঠান তিনি দেখেন, তার মা হার্টের রোগী, আপনার পরামর্শ নিয়ে ভালো আছেন এবং আপনার কথা শুনলেই তিনি সুস্থ বোধ করেন, এটাও আমরা কমেন্টের মাধ্যমে জানতে পেরেছি, যেটা সত্যিকার অর্থে আমাদের সবার একটা বিশাল বড় প্রাপ্তি। জি, আপনার কাছ থেকে শুনবো। ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে শ্রীমঙ্গল থেকে যার কথা বললেন, আসলে আমাদের সাথে ডাক্তার এবং রোগীর যে পবিত্র সম্পর্ক, এই যে আমাদের অনুষ্ঠানের মাধ্যমেও যেগুলো জানতে পারছি, এই প্ল্যাটফর্মটা আসলে আমাদের দেশে কিন্তু তেমন ভাবে ছিল না। এই যে আমাদের সাথে রোগীদের যে কথাবার্তা বা দেখা সাক্ষাতের বা ভাব বিনিময় যে আদান প্রদানের যে একটি প্ল্যাটফর্ম এবং জানতে পারলাম, আমাদের সত্যি আনন্দিত করে এবং আমরা এটিকে অনুপ্রেরণা আরো ভালোভাবে কিভাবে চিকিৎসা দেওয়া যায়, আরো ভালোভাবে কিভাবে রোগীদের কাছে যে রোগীদের রোগকে ভালো করা যায়, এটি আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কি জানানোর জন্য। আর যে দর্শক একটি তার চর্মের সমস্যার জন্য প্রশ্ন করেছিলেন, তার জন্য বলছি আমি জানি যে তিনি অনেক কষ্ট পাচ্ছেন এই সমস্যার জন্য, এবং যেটি আমরা বুঝতে পারছি তার কষ্টটি আসলে অনেকদিন যাবত এবং কিছুদিন কষ্ট করতেও হতে পারে। কারণটা কি, যেটা সমস্যাটি আমরা এখনো নির্ণয় করতে পারিনি। প্রথম কথা যে
শীতের সময় কিন্তু চর্মের যে সমস্যাগুলো, চামড়া একটুতে এমনি বেড়ে যায়, ত্বক একটু শুষ্ক হয়ে যায় এবং কিছুটা ফেটে যায়, রক্ত আসে কারো কারো। তো আমরা সেক্ষেত্রে কিছু ক্রিম বা ভেজলিন জাতীয় ওষুধ দিয়ে থাকি, কিন্তু তারপরে কিন্তু অনেক সময় ইনফেকশন হয়ে যায়। সেই কারণে চিকিৎসক তাকে একটি অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন। যখন এই অ্যান্টিবায়োটিকটি দেওয়ার পরে যখন এটি একটু ভালো লেভেলে আসে, তখন অনেক সময় কিন্তু একটি স্কিন স্ক্র্যাপিং টেস্ট করে দেখা হয় যে আসলে এটি কি কোনো ফাঙ্গাল ইনফেকশন নাকি অন্য কোনো কারণে হয়েছে। যখন এটি জানা যাবে তখনই আসলে কার্যকর ওষুধ দিলে তার ভালো করা যাবে। আমি বলবো তিনি একজন চর্ম চিকিৎসকের সাক্ষাতে পরামর্শ করতে। সেক্ষেত্রে কিন্তু আমরা তার রোগটি যদি ভালোভাবে নির্ণয় করতে পারি তাহলে চিকিৎসা দেওয়াটা একটু সহজ হবে। আমি তাকে বলবো যে একজন চর্ম চিকিৎসকের সাথে যদি একটু ভালোভাবে চিকিৎসা নেন এবং একটু ফলো আপ করতে হবে। এটি এমন নয় যে একবার একটু ওষুধ দিল এটি সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে, একটু ফলো আপের প্রয়োজন হয়, কারণ রোগ নির্ণয় করতে অনেক সময় কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। আমি আশা করছি তিনি ধৈর্যের সাথে চিকিৎসা করবেন এবং তার শুভকামনা অবশ্যই কামনা করছি। ধন্যবাদ আপনাকে। ডাক্তার শারমিন আব্বাসী, ফয়সাল আহমেদ বাগেরহাট থেকে তার মার জন্য প্রশ্ন করেছেন। 6 থেকে 7 বছর আগে তার জরায়ুর অপারেশন হয়, এতদিন কোনো সমস্যা হয়নি, কিন্তু হঠাৎ করে 7-8 দিন ধরে তলপেট এবং মাজায় প্রচুর ব্যথা। কি করতে পারেন জানতে চেয়েছেন। 2-3 দিন ব্যথার মেডিসিন খেয়ে একটু কমেছিল, কিন্তু এখন বন্ধ করে দিয়ে আবার বেড়ে গেছে। তার বয়স 70, ডায়াবেটিস নেই, সামান্য হাই প্রেশার আছে। আচ্ছা, বয়স 70, ডায়াবেটিস নেই, সামান্য হাই প্রেশার আছে, এটা তো আসলে খুব একটা কোনো কঠিন কিছু নয়। কিন্তু সাধারণত জরায়ুর অপারেশনের সাথে যখন ওভারিকে রিমুভ করা হয় তখন কিন্তু কয়েকটা জিনিস আমরা খুব ফ্রিকোয়েন্টলি পাই। একটা হচ্ছে পোস্ট মেনোপজের সিমটম গুলো খুব দ্রুত পাই, আর সেকেন্ড একটা প্রবলেম পাই, সেটি হচ্ছে যে তাদের ইউরিন ইনফেকশন খুব বেশি হয়। তো আমি জানি না উনি যেহেতু এখানে উল্লেখ করেননি জরায়ুর সাথে ওভারি ফেলা হয়েছে কিনা, যদি ফেলা নাও হয় 70 বছরে উনি অলরেডি মেনোপজে চলে গেছে, এই সময়গুলোতে কি হয় যে ইউরিন পাসের যে জায়গাগুলো এবং মাসিকের মুখের যে জায়গাগুলো, ওই জায়গাগুলো সকল কিছু ড্রাই থাকে, কারণ হরমোনাল সাপোর্টটা তখন একেবারে উইথড্র হয় বডি থেকে। তো সেই সময় ফ্রিকোয়েন্টলি আমাদের রোগীগুলোর কিন্তু ইউরিন ইনফেকশন হয়। তো আমরা ওনাকে অনুরোধ করবো ইউরিন রুটিন অ্যান্ড কালচার একটা পরীক্ষা যদি উনি করেন এবং আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন উইথ পিভিআর অর্থাৎ পোস্ট ভয়েডাল রেসিডিউ, ইউরিন পাস করার পর কত অংশ ইউরিন জমে থাকে কিনা এটা একটু দেখার বিষয় আছে। অতএব সেই জায়গাগুলোতে একটু টেস্ট করে দেখলে আমার কাছে মনে হয় বিষয়টি পরিষ্কার হবে। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে তলপেটের ব্যথার জন্য এই মুহূর্তে ভেসেরালজিন বা অ্যালজিন নামে বাজারে পাওয়া যায়, একটি করে 3 বেলা খাবারের পরে উনি যদি খায় কিছুটা হলো আমার কাছে মনে হয় লাভ হবে, ব্যথাটা কমবে। আর কোমরের যে ব্যথাটা আমরা কিন্তু বারবারই বলে আসছি, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর কোনো বিকল্প আমাদের মায়েদের নেই। সকল মায়ের প্রতি আমাদের অনুরোধ থাকবে দয়া করে সকালের মিষ্টি রোদটি একটু গায়ে লাগাবেন, দুধের তৈরি খাবার একটু খাবেন, চিজ খেতে পারলে ভালো, বাদাম খান এবং ক্যালসিয়াম 2 বেলা করে খান। ধন্যবাদ। ভারী কাজ করবেন না, রেস্টে থাকুন। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। দিনাজপুর থেকে মমিনুল আমাদের লিখেছে তার বাচ্চার বয়স 7 বছর, ওজন 25 কেজি, খাওয়া দাওয়া ঠিক আছে, ওর অ্যাজমা আছে, কয়েকদিন ধরে শ্বাসকষ্ট ও কাশি বেড়ে গেছে, উইন্ডেল প্লাস এবং নরসল গ্যাস দিচ্ছেন, ফেনাট ব্রঙ্কোলক্স সিরাপ 1 চামচ করে 2 বার এবং মন্টিয়ার 5 ODT ট্যাবলেট খাচ্ছে, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। কি করবেন জানতে চাইছেন। 1 মিনিট সময় আছে আমাদের কাছে। ডাক্তার আবু সাইদ চিমন, আমরা তো ইতিমধ্যে এই ধরনের প্রশ্ন উত্তর দিয়েছি। আসলে কি কি জিনিস থেকে দূরে থাকতে, কিছু খাবার দাবার ধুলাবালি এগুলি থেকে দূরে থাকবেন। এই সময় যেটা একটু বেশি আমরা উইন্ডেল প্লাসের সাথে যদি আপনি বুটিকর্প এই সলিউশনটা 1 ml এটার সাথেই যদি করে একটু নেবুলাইজ করেন, উইন্ডেল প্লাস প্লাস বুটিকর্প সকালে বিকেলে রাত্রে একটা 5-7 দিন করেন, দেখবেন যে অনেকটুকু আসলে উপকার পাওয়া যাবে। আর 7 বছর যেহেতু বয়স, সেই সাথে আমরা যদি ভরা পেটে যদি সকালবেলায় একটু ডেল্টাসন এই সিরাপটা 1 চামচ একটু ভরা পেটে দেন 5 থেকে 7 দিনের জন্য এবং অন্য ওষুধগুলি চালিয়ে যান, ইনশাআল্লাহ আপনার বাচ্চা খুব দ্রুতই ভালো হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল, একই সাথে ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী এবং প্রফেসর মোস্তফা জামান, আপনাকে ধন্যবাদ। যেটা হয়েছে আপনাদের সাথে থাকতে থাকতে স্বতঃস্ফূর্তভাবে অনেক কিছুই মুখ দিয়ে বেরিয়ে যায়, তবে দর্শকদের প্রতি আন্তরিক অনুরোধ, অভিজ্ঞ জনের পরামর্শ ছাড়া কখনোই কোনো ওষুধ বা কখনোই কোনো চিকিৎসা সেবা গ্রহণ করবেন না, তাতে করে আপনি আপনার জন্য ঝুঁকি ডেকে আনবেন। আজ এখানেই বিদায় নিব। সবার প্রতি একটাই আহ্বান, যে যেখান থেকে যুক্ত ছিলেন সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, সচেতন হবেন। শুভরাত্রি।